আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাক্তার সৌরভ বিপ্লব। আজকে আমরা পড়ালেখা করব রিগার্ডিং টু লাইকেন প্লাস নিয়ে। সো ছবিতে যে ছবি দুটো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, সো এই ধরনের ওরাল লেশন বা ওরাল প্যাথোলজিক্যাল লেশনের সাথে আপনারা প্রায় অনেক বেশি পরিচিত। আপনারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই ধরনের ওরাল ক্যাভিটি নিয়ে অনেক পেশেন্ট আপনাদের কাছে কমপ্লেন করে। ওকে, সো লাইকেন প্লাস একটা হচ্ছে আমাদের একটা পরিচিত একটা টার্ম। সো লাইকেন প্লাসে আমরা লাইকেন প্লাস নিয়ে অনেক কিছু জানি, হ্যাঁ। যেমন কাইন্ড অফ কেমন যে কী কী জিনিস জানি, যেমন লাইকেন প্লাস কাইন্ড অফ হোয়াইট লেশন, এটা আমাদের হোয়াইট লেশন পাওয়া যায়। লাইকেন প্লাস আমাদের পেশেন্ট কী নিয়ে আসে, বার্নিং মাউথ নিয়ে আসে, বার্নিং মাউথ। ওকে, এবং লাইকেন প্লাস ট্রিটমেন্ট আমাদের কী দিতে হয়, স্টেরয়েড দিতে হয়। সো আজকে আমরা আসলে মেইনলি ফোকাস করব প্রতিটার কেনর পিছনে। সেটা কি, সেটা হচ্ছে লাইকেন প্লাস কি সত্যি হোয়াইট লেশন নাকি এখানে রেডও হতে পারে, এক নম্বর কোশ্চেন। 2 নম্বর, লাইকেন প্লাস কি সব ধরনের লাইকেন প্লাস কি বার্নিং মাউথ নিয়ে আসে নাকি লাইকেন প্লাস অ্যাসিমটোমেটিকও হতে পারে। ওকে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, লাইকেন প্লাসের ট্রিটমেন্ট কি শুধুমাত্র স্টেরয়েড নাকি আদার্স কোনো স্টেরয়েড দেওয়া যেতে পারে বা আদার দেন স্টেরয়েড লাইকেন প্লাসের রেসপন্সিভ হয়। এবং আরেকটা জিনিস শিখবো, লাইকেন প্লাসের হিস্টোপ্যাথোলজি। ওকে, সো এই সব কিছু জিনিস আমরা পড়ে ফেলবো হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে। ওকে ওকে, তাহলে শুরু করি, চলেন। সো যেটা বললাম, প্রথমে যেটা বলেছিলাম, সো এই ধরনের ফিচার নিয়ে আসলে সেটাকে আমরা বলি লাইকেন প্লাস। সো ফিচারগুলো কেন হয় সেটা আমরা ডিসক্রাইব করার চেষ্টা করবো। সো ওটা ডিসক্রাইব করার জন্য একটা হচ্ছে আমাদেরকে কিছু অ্যানাটমিক্যাল ইনফরমেশন লাগবে। ওকে, সো শুরু করি আসলে। সেটা হচ্ছে আমাদের যদি আমরা একটা ওরাল ক্যাভিটির যদি একটা হিস্টোপ্যাথোলজি দেখতে চাই, হ্যাঁ, ওরাল প্যাথোলজিতে বা ওরাল ক্যাভিটিতে আমাদের কী কী জিনিস থাকে, লাইনিং কী কী থাকে, সেক্ষেত্রে আমাদের এই ছবিটা আমরা দেখতে পারি। এটা আমরা আরেকটা একটা পেজে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করি। ওকে, হ্যাঁ, সো যা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ওরাল ইপিথিলিয়াম। আমাদের ওরাল ইপিথিলিয়ামটা কয় রকম, ওরাল মিকোজা কয় রকম বা ওরাল ইপিথিলিয়াম কয় রকম। আমাদের ওরাল মিকোজা, আমরা যদি বলি ওরাল মিকোজা, ওরাল মিকোজাতে কী কী লেয়ার থাকে, হ্যাঁ, ওরাল মিকোজাতে মেইনলি থাকে হচ্ছে ওরাল ইপিথিলিয়াম প্লাস আন্ডারলাইনিং কি কানেক্টিভ টিস্যু থাকে। সো ওরাল ইপিথিলিয়াম প্লাস কানেক্টিভ টিস্যু, আর দুটো মাঝখানে ডিভাইডার হিসেবে যে কাজ করে তার নাম কি, বেসমেন্ট মেমব্রেন। কি কাজ করে, বেসমেন্ট মেমব্রেন। ওকে, ওয়াল ইপিথিলিয়াম আমরা জানি আবার দুই রকম, একটা হচ্ছে ক্যারাটিনাইজড আর একটা কি নন ক্যারাটিনাইজড। ক্যারাটিনাইজড ইপিথিলিয়াম আর একটা কি নন ক্যারাটিনাইজড ইপিথিলিয়াম। সো ক্যারাটিনাইজড ইপিথিলিয়ামে কটা লেয়ার থাকে। ওকে, আসেন, ক্যারাটিনাইজড ওয়াল ইপিথিলিয়ামে দেখা যায় সবার নিচের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় বেজাল সেল লেয়ার। সবার নিচের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় বেজাল সেল লেয়ার। এর উপরে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় পিকেল সেল লেয়ার আর স্ট্রাটাম স্পাইনোসাম। তার উপরে স্ট্রাটাম গার্নোসাম এবং সবার উপরে স্ট্রাটাম কর্নিয়াম। তো সবগুলো এই 4টা লেয়ার মিলে তৈরি হয় ক্যারাটিনোসাইট লেয়ার অর ক্যারাটিনাইজড ওয়াল ইপিথেলিয়াম। তাহলে ক্যারাটিনাইজড ওয়াল ইপিথেলিয়াম লেয়ার কটা, 4টা। তাহলে ক্যারাটিনাইজকে কেন ক্যারাটিনাইজ বলা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্রাটাম গার্নোসাম লেয়ারে তাকে হচ্ছে আপনার ক্যারাটোহাইলিন গ্রানিউল ব্যাগ, কি থাকে, ক্যারাটোহাইলিন গ্রানিউল ব্যাগ। আর এই ক্যারাটোহাইলিন গ্রানিউল ব্যাগগুলো পরবর্তীতে ক্যারাটিন ডিপোজিশন করে ক্যারাটিন ডিপোজিশন করে স্ট্রাটাম কর্নিয়ামের মধ্যে। সো স্ট্রাটাম কর্নিয়ামের মধ্যে যখন ক্যারাটিন থাকে অথবা যে ইপিথিলিয়ামের মধ্যে স্ট্রাটাম কর্নিয়ামের মধ্যে ক্যারাটিন আছে সেটাকে বলা হবে ক্যারাটিনাইজড ওয়াল ইপিথিলিয়াম। আর যেটাতে ক্যারাটিন নাই সেটা হচ্ছে নন ক্যারাটিনাইজড ওয়াল ইপিথিলিয়াম। ক্লিয়ার, একেবারে সিম্পল। তাহলে ওয়াল ইপিথিলিয়াম দুই রকম, ক্যারাটিনাইজ, নন ক্যারাটিনাইজ। সো ক্যারাটিনাইজেশনের উপর ডিপেন্ড করে আবার আপনার ক্যারাটিনাইজড ওয়াল ইপিথিলিয়ামকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থ, যেটাতে বেলায় বেশি পরিমাণ ক্যারাটিন থাকে, আর একটা হচ্ছে প্যারা ক্যারাটিনাইজড ওয়াল ইপিথিলিয়াম, তার মানে যার বেলায় ক্যারাটিনের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে। মোর ডিটেল অন ওয়াল অ্যানাটমি ক্লাস, ওয়াল অ্যানাটমি ক্লাস আমি আরও ডিটেল পড়াই, কেন অর্থ হয় কেন পড়া হয় সেটাই ওই সময় দেখে নিয়ে। ওকে, আসি। আর নন ক্যারাটিনাইজের বেলায় কী বললাম, এর বেলায় কী থাকে না, আপনার স্ট্রাটাম কর্নিয়ামে কোনো রকম কী থাকে না, ক্যারাটিন থাকে না, দ্যাটস ইট। ওকে, বাট ইন কেস অফ নন ক্যারাটিনাইজ ওরাল ইপিথিলিয়াম দেখা যায় আপনার স্ট্রাটাম গার্নোসাম, স্ট্রাটাম স্পাইনোসাম, ওরা দুজন মিলে এক ধরনের নতুন লেয়ার তৈরি করে, সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট লেয়ার। তাহলে সেক্ষেত্রে লেয়ার কয়টা, বেজাল সেল লেয়ার, ইন্টারমিডিয়েট লেয়ার আর হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম, 3টা। তাহলে কি নন ক্যারাটিনাইজ ওয়াল ইপিথেলিয়ামের লেয়ার কয়টা, সেটা হচ্ছে 3টা লেয়ার থাকে। আর ক্যারাটিনাইজের বেলায় 4টা সেল লেয়ার থাকে। ক্লিয়ার, ওকে। এক, ক্যারাটিনাইজ হোক অথবা নন ক্যারাটিনাইজ হোক, আমাদের সবার নিচের দিকে যে সেলটা সেটা হচ্ছে স্ট্রাটাম বেজালি। আর বেজাল সেল লেয়ারগুলা আন্ডারলাইনিং যে কাইন টিস্যু আছে, কাইন টিস্যু থেকে সেপারেট থাকে, যার মাধ্যমে তার নাম কি, তার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। সো এটা হচ্ছে আপনার বেসমেন্ট মেমব্রেন। ওকে, এটা কি আপনাদের বেসমেন্ট মেমব্রেন। সো এই বেসমেন্ট মেমব্রেন কি হচ্ছে, আন্ডারলাইনিং যে নিচের দিকে যে কাইন টিস্যু আছে, কাইন টিস্যু থেকে যে সেপারেট আছে। সো বেসমেন্ট মেমব্রেন ইজ এ সেপারেশন মিডিয়া অর কানেক্টিং মিডিয়া ইন বিটুইন ওরাল ইপিথিলিয়াম অ্যান্ড
ওরাল এপিথেলিয়াম অ্যান্ড কানেক্টিভ টিস্যু। ওকে, এবার আসি, এই যে একটা বেজাল সেল লেয়ার আন্ডারলাইনিং বেজমেন্টের সাথে অ্যাটাচমেন্ট আছে, সে কী দিয়ে অ্যাটাচ থাকে? হ্যাঁ, সে অ্যাটাচ থাকে যে ধরনের বন্ডেজ দিয়ে, সেটাকে বলা হয় হেমিডেজমোজোম। এই যে এই বন্ডেজগুলো কি বলা হবে? হেমিডেজমোজোম। তার মানে কি? হেমিডেজমোজোম ইজ দ্য অ্যানকোরিং মলিকুল ইন বিটুইন বেজাল সেল লেয়ার অ্যান্ড কি বেজাল সেল লেয়ার অ্যান্ড কি বেজমেন্ট মেমব্রেন। সো আমরা যদি এভাবে বলতে চাই, নিচেটা যদি আমাদের বেজাল সেল লেয়ার হয় আর নিচে যদি বেজমেন্ট মেমব্রেন হয়, তাহলে এখানে কি আছে? এখানে আছে আপনার কি হেমিডেজমোজোম। ক্লিয়ার? ওকে। বাট পাশাপাশি থাকা দুইটা সেল, ধরেন একটা বেজাল সেল আর আরেকটা বেজাল সেল, অথবা বেজাল সেল লেয়ারের উপরে কি বেজাল সেল লেয়ারের উপরে হচ্ছে স্ট্রাটাম স্পাইনাস সেল, উপরে হচ্ছে আপনার স্ট্রাটাম স্পাইনোসাম। সো বেজাল সেল লেয়ার অথবা স্পাইনাস সেল লেয়ার, বেজাল আর স্পাইনাস মানে কি ইন্ট্রাএপিথেলিয়াল অ্যাটাচমেন্ট যে করে সেটাকে বলা হয় ডেজমোজোমাল অ্যাটাচমেন্ট। কি বলা হবে? ডেজমোজোমাল অ্যাটাচমেন্ট। কি বলা হবে? ডেজমোজোমাল। সো একই রকম স্পাইনাস আর গানোসামের স্টার্নাম কর্নিয়াম কি ধরনের অ্যাটাচমেন্ট দিয়ে আসে? সেটা হচ্ছে ডেজমোসোমাল অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। সো ডেজমোজোমাল অ্যাটাচমেন্ট হট টাইপের অ্যাটাচমেন্ট তৈরি করে, সেটা বলা হয় ইন্ট্রাএপিথেলিয়াল অ্যাটাচমেন্ট, ইন্ট্রাএপিথেলিয়াল। আর এপিথেলিয়ামের কম্পারেটিভলি নিচের দিকে যে অ্যাটাচমেন্টটা থাকে, সেই অ্যাটাচমেন্ট হচ্ছে বেজাল সেল লেয়ার আর হচ্ছে বেজমেমের মধ্যে। আর এই জন্য হেমিডেজমোজোমকে বলা হয় সাব এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট। ওকে, ফলে এই সাব এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট কার মধ্যে অ্যাটাচমেন্ট তৈরি করে? ইন বিটুইন কি আপনার বেজাল সেল লেয়ার আর কে আর হচ্ছে বেজাল সেল লেয়ার আর নিচে কি ছিল? বেজমেন্ট মেমব্রেন। সো বেজাল সেল লেয়ার আর হচ্ছে বেজমেন্ট মেমব্রেনের মধ্যে সে অ্যাটাচমেন্ট তৈরি করলো কে? হচ্ছে আপনার হেমিডেজমোজোম। ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে আমাদের নরমাল বেসিক কথাবার্তা। এবার আসেন, এরপরে আমাদের আন্ডারলাইনিং নিচে কি থাকে? কানেক্টিভ টিস্যু। সো কানেক্টিভ টিস্যুতে কি থাকে আমরা জানি লটস অফ ব্লাড ভেসেল। সো দেখেন এখানে লটস অফ ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, লটস অফ ব্লাড ভেসেল আছে, আমাদের আছে কোলাজেন ফাইবার, আছে আসলে ফ্যাট, আছে সিবিসিএস গ্ল্যান্ড, ফাইব্রোব্লাস্ট এটসেট্রা। সো সবগুলো মিলে আমরা একসাথে কি বলবো? আমাদের বলবো যে আমরা কানেক্টিভ টিস্যু বলবো। ক্লিয়ার? ওকে, এগুলো নিয়ে আমি ডিটেল আলাদাভাবে বলে দিয়েছি, আরও মোর ডিটেল ওরাল মিউকোজা ক্লাস অন ওরাল হিস্টোলজি। সো আপনারা যদি চান চাইলে আমার ওই ক্লাসগুলো ফলো করতে পারেন। বাট আপাতত লাইকেন প্রসেসের জন্য এতটুকু বেসিক্যালি হবে যে হ্যাঁ, ওরাল মিউকোজার দুইটা পার্ট বলছি আমরা এখানে, উপর দিকে থাকে ওরাল এপিথেলিয়াম, নিচে দিকে থাকে কানেক্টিভ টিস্যু, আর দুটো মাঝখানে গিয়ে থাকে বেজমেন্ট মেমব্রেন। ক্লিয়ার? এ পর্যন্ত হোপফুলি সবাই বুঝতে পারছেন। এবার আসেন প্যাথোলজি। সো এবার আমরা শুরু করি তাহলে প্যাথোলজি। সো আমরা এতক্ষণ আমরা এটা অ্যানাটমিটা পড়ে ফেললাম। ওকে, এবার আসেন। ওকে, ঠিক আছে। সো লেখাগুলো এখনো দরকার নেই, আমি একটু মুছে দিলাম। ওকে, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো কারণে কি হলো, আপনার এই যে বেজাল সেল লেয়ার, এই বেজাল সেল লেয়ারের অ্যাগেনিস্টে আমাদের ইমিউনো সিস্টেম ভুল করে এই বেজাল সেলকে অ্যাটাক করলো। ওকে, সো ইমিউনো সিস্টেম অ্যাটাক করে মেইনলি, যদি আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটির কথা বলা হয়, সেক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল দিয়ে। কি দিয়ে? সাইটোটক্সিক টি সেল। ওকে, সো আমাদের এই কোনো একটা জায়গায় এন্টিজেন থাকলে সেই এন্টিজেনগুলোকে প্রেজেন্ট করার জন্য এক ধরনের সেল কাজ করে, সেটাকে বলা হয় এন্টিজেন প্রেজেন্টিং সেল। কি বলা হয়? এন্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি, এন্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, আর এই এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে আমাদের ওরাল এপিথেলিয়ামে যে এন্টিজেন প্রেজেন্টিং সেল থাকে সেটাকে বলা হয় ম্যাক্রোফেজ অর কি ল্যাঙ্গারহ্যান্স সেল। সো ধরেন এখানে আপনার স্পেশাল টাইপ অফ কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় এন্টিজেন প্রেজেন্টিং সেল অর কি ল্যাঙ্গারহ্যান্স সেল। সো ল্যাঙ্গারহ্যান্স সেল কি কাজটা করে? ল্যাঙ্গারহ্যান্স সেল ওর নিজস্ব বেজাল সেল লেয়ারকে নিজেকেই চিনতে পারে না বলে সেভাবে এটা একটা এন্টিজেন, সেভাবে এই বেজাল সেল লেয়ারগুলোকে সেভাবে একটা ফরেন বডি। সো এন্টিজেন প্রেজেন্টিং সেল কাকে ফরেন বডি হিসেবে ভাবতেছে হচ্ছে বেজাল সেলকে। সেই বেজাল সেলকে আপনার ফরেন বডি আর এন্টিজেন হিসেবে ভাবতেছে। কাকে? বেজাল সেলকে হিসেবে ভাবতেছে এন্টিজেনকে। কে? এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কে? ল্যাঙ্গারহ্যান্স সেল। সো এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে ল্যাঙ্গারহ্যান্স সেল আমাদের কি করলো? আমাদের বেজাল সেল লেয়ারকে একটা এন্টিজেন হিসেবে ডিটেক্ট করলো। আর এই জন্য সে কি করবে? বেজাল সেল লেয়ারের এগেনিস্টে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি ট্রিগার করবে। সে কি করবে? সেল মিডিয়েটেড ইমিউনিটি ট্রিগার করার জন্য সো এই এন্টিজেনগুলোকে আলটিমেটলি নিয়ে যাবে কাকে? এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে নিয়ে যাবে কার কাছে? সেটা হচ্ছে টি লিম্ফোসাইটের কাছে। সো সে কি করবে? সে স্টিমুলেট করবে কাকে? টি লিম্ফোসাইটকে। কাকে? টি লিম্ফোসাইটকে।
কার কাছে যাবে? সে যাবে হচ্ছে সেই বেজাল সেলগুলোকে, বেজাল সেলের যে অ্যাগনিস্টে যে এন্টিজেন, ফলসলি যে এন্টিজেন ক্রিয়েট হলো, সেই এন্টিজেনকে নিয়ে যাবে কার কাছে? টি লিম্ফোসাইটের কাছে। আর টি লিম্ফোসাইট যখন দেখবে যে হ্যাঁ আপনার ল্যাঙ্গারহ্যান্স সেল অর এন্টিজেন প্রেজেন্টিং সেল কোনো একটা এন্টিজেন নিয়ে আসলো, যদিও সেটা ফলসলি বাট নিয়ে আসছে, তো তখন টি লিম্ফোসাইট ওদের CD8 টি লিম্ফোসাইট দিয়ে মেইনলি CD8 টি লিম্ফোসাইট দিয়ে মেইনলি দুই ধরনের আপনার কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করবে। একটা নাম হচ্ছে ইন্টারলিউকিন-2 এবং আরেকটা নাম হচ্ছে ইন্টারফেরন গামা। কি রিলিজ করবে? ইন্টারলিউকিন-2 আর ইন্টারফেরন গামা। ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে এই দুইটা কেমিক্যাল মিডিয়েটরের কাজ হচ্ছে আরও ফার্দার সাইটোটক্সিক লিম্ফোসাইট বা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে দেওয়া, প্লাস তাদের পলিফারেশনে হেল্প করা। ফলে ওরা কী করবে? আরও ফার্দার নিউ কী করবে? সাইটোটক্সিক টি সেলগুলোকে এক হচ্ছে অ্যাক্টিভেট করবে, 2 নাম্বার তাদের প্রলিফারেশন করাবে, ফলে যাতে তাদের কী হবে? তার নাম্বার আরও বাড়বে। ওকে, ঠিক আছে? তাহলে এটা কেন হলো? কারণ হচ্ছে অ্যাট ফার্স্ট হচ্ছে সেই এন্টিজেন প্রেজেন্ট করলো কার কাছে? টি লিম্ফোসাইটের কাছে। টি লিম্ফোসাইট কি রিলিজ করলো? ইন্টারলিউকিন-2 আর ইন্টারফেরন গামা। এর পরবর্তীতে আরও ফার্দার টি লিম্ফোসাইট রিলিজ হলো, টি লিম্ফোসাইটের পলিফারেশন হলো, এবং যখন তারা এই টি লিম্ফোসাইটগুলো অ্যাক্টিভেট হবে তখন টি লিম্ফোসাইট এখন খুব ইম্পর্টেন্ট সে কী করবে? সে পরবর্তীতে ওই যে এর সব কার অ্যাগেনিস্টে? সবগুলো বেজাল সেলের অ্যাগেনিস্টে সে কী করবে? সে বেজাল সেলকে ডাইরেক্টলি এবার অ্যাটাক করবে। সো বেজাল সেলগুলোকে সে কীভাবে ডিরেক্টলি অ্যাটাক করে? হ্যাঁ, সো এবার সাইটোটক্সিক টি সেলগুলা এবার বেজাল সেলকে মারার জন্য তারা রিলিজ করবে দুইটা ইম্পর্টেন্ট এনজাইম। ওয়ান ইজ পারফোরিন, কি নাম? পারফোরিন, অ্যান্ড অ্যানাদার ইজ গ্রানেনজাইম। কোনটার কাজ কি? হ্যাঁ, পারফোরিনের কাজ হচ্ছে পায়ার্স করা, পারফোরেশন ক্রিয়েট করা। ধরুন সে কী করবে? বেজাল সেল লেয়ারের মধ্যে কী করবে? পারফোরেশন ক্রিয়েট করবে। আর ও যখনই একটা পারফোরেশন ক্রিয়েট হয়ে যাবে, তো ধরেন এখানে আপনার পারফোরেশন ক্রিয়েট হলো এরকম যে এখানে সে পারফোরেশন ক্রিয়েট করে দিল, এখানে পারফোরেশন। সো এই পারফোরেশন ক্রিয়েট করার মাধ্যমে পরবর্তীতে গ্রানেনজাইম কী করবে? গ্রানেনজাইম মানে একটা এনজাইম। সো এই গ্রানেনজাইমগুলো পরবর্তীতে ঢুকবে কার মধ্যে? ঢুকবে হচ্ছে বেজাল সেলের মধ্যে। আর যখনই গ্রানেনজাইম বেজাল সেলের মধ্যে ঢুকবে তখন কী হবে? ওই বেজাল সেলে কী হবে? অ্যাপোপ্টোসিস হবে। আর এভাবেই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে আপনার বেজাল সেল লেয়ারগুলো কী হবে? বেজাল সেল লেয়ারগুলো ডাই হবে অথবা ডিস্ট্রাকশন হবে। আর এই ডাই অথবা ডিস্ট্রাকশনকে ওরাল প্যাথোলজি টার্ম হিসাবে যে স্পেসিফিক একটা টার্মে প্রকাশ করা হয় সেটাকে বলা হবে লিকুইফেক্টিভ ডিজেনারেশন। তাহলে লিকুইফেক্টিভ ডিজেনারেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যাপোপ্টোসিস। কার অ্যাপোপ্টোসিস হচ্ছে? বেজাল সেল অ্যাপোপ্টোসিস। কেন হচ্ছে? কারণ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কি রিলিজ করছে? পারফোরিন অ্যান্ড হচ্ছে গ্রানেনজাইম। কেন রিলিজ করছে? কারণ তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে কি দিয়ে? ইন্টারলিউকিন-2 আর ইন্টারফেরন গামা দিয়ে। কেন অ্যাক্টিভেট করা হয়েছে? কারণ ফলসলি বেজাল সেলকে এন্টিজেন হিসেবে ডিটেক্ট করছে কে? আমাদের এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে ল্যাঙ্গারহ্যান্স সেল। এবং আলটিমেটলি এই যে আপনার বেজাল সেল লেয়ারগুলো ছিল, এই বেজাল সেল লেয়ারগুলো এখন কী হবে? আপনার ডিস্ট্রাকশন হবে। আর ডিস্ট্রাকশন হয়ে গেলে আলটিমেটলি লিকুইফেকশন হবে এবং আলটিমেটলি এই জায়গাটা কী হবে? ফাঁকা জায়গা ক্রিয়েট হবে। ফাঁকা দেখা যাবে যে এই জায়গাটাতে আগের মতো সেল নাই, ফাঁকা জায়গা ক্রিয়েট হবে। ওকে, সো ফাঁকা জায়গা ক্রিয়েট হয় বলে এটার আরেক নাম হচ্ছে ভ্যাকুলার ডিজেনারেশন। কারণ কি? এখানে ভ্যাকিউম তৈরি হয় অথবা ফাঁকা জায়গা তৈরি হয়। ক্লিয়ার? দেখেন এখানে ফাঁকা জায়গা তৈরি হলো, ফাঁকা জায়গা তৈরি হলো। ওকে, এবার আসেন, ভুলে গেলে চলবে না আমাদের এই বেজাল সেল লেয়ারে একটা স্পেশাল সেল থাকে আর তাদেরকে বলা হয় স্টেম সেল। বেজাল সেল লেয়ারে কিছু স্পেশাল সেল থাকে যেটাকে বলা হয় কি? যেগুলোকে বলা হচ্ছে আপনার স্টেম সেল। সো বেজাল সেল লেয়ার আমাদের কী থাকে? স্টেম সেল লেয়ার থাকে, স্টেম সেল। সো যখনই এই ধরনের ফাঁকা জায়গা ক্রিয়েট হবে তখন স্টেম সেলগুলো পলিফারেট হবে। কারণ আমরা জানি স্টেম সেল ক্যান বি ডিভাইডেড ইন্টু এনি টাইপস অফ সেল, রাইট? স্টেম সেল ক্যান বি ডিভাইডেড ইন্টু এনি টাইপস অফ সেল। সো এই মুহূর্তে ফাঁকা জায়গাগুলোকে সে কম্পেনসেট করার জন্য ফাঁকা জায়গাগুলোকে আচ্ছা, ফাঁকা জায়গার ফলে কী হবে? ফাঁকা জায়গা করার কারণে আলটিমেটলি কী হবে? ওয়াল ইপিথেলিয়ামের যে টোটাল যে থিকনেসটা বাড়লো না কমলো? কমে যাবে। সো ওয়াল ইপিথেলিয়ামটা কী হয়ে যাবে? ওয়াল ইপিথেলিয়াম হয়ে যাবে থিন। আর এই থিন ওয়াল ইপিথেলিয়ামে থাকার কারণে আলটিমেটলি আপনি যদি যেখানে ওয়াল থিকনেস যদি কমে গেছে তখন তার মিনস হচ্ছে আপনার প্রোটেকশন কমে গেছে। আর এর কারণে আপনি যদি কোনো স্পাইসি ফুড খান, স্পাইসি অথবা কোনো হট ফুড খান, তখন আলটিমেটলি কী হবে? আপনার মধ্যে একটা বার্নিং ক্রিয়েট হবে। তাহলে এই যে আমাদের লাইকেন প্রেগন্যান্সি পেশেন্টগুলো যে বার্নিং সেন্সেশনের কথা বলে, এটা কেন বলে? কারণ ওরাল ইপিথেলিয়ামটা কী হয়ে গেছে? থিন হয়ে গেছে। এর কারণে কী হচ্ছে? বার্নিং সেন্সেশন হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ কিছু ফুড দিয়ে।
সো এই ধরনের ঘটনার বেলাতে এই ধরনের ঘটনাগুলোতে যাতে আমাদের ফার্দার আমাদের বডি প্রোটেকশন দিতে পারে, এই জন্য আমাদের স্টেম সেল এগিয়ে আসে। স্টেম সেল কী কাজ করে? হ্যাঁ, স্টেম সেল এক্ষেত্রে আমাদের পলিফারেশন হয়। স্টেম সেল পলিফারেশন হয়ে এবার এই ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করার জন্য সে তৈরি করে হচ্ছে পিকেল সেল লেয়ার। কী তৈরি করে? পিকেল সেল অথবা স্ট্রাটাম স্পাইনোসাম তৈরি করে, স্পাইনোসাম। ফলে কী হয়? এই ফাঁকা জায়গাগুলা এবার আবার নতুন করে পলিফারেশন হয়। নতুন করে পলিফারেশন হয় কি দিয়ে? আপনার স্ট্রাটাম স্পাইনোসাম আর পিকেল সেল লেয়ার দিয়ে। ওকে, সো যদি সেটা পলিফারেশন হয়ে আলটিমেটলি আবার ওরাল এপিথেলিয়ামের থিকনেস আগের মতো মেনটেন করতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র পিকেল সেল লেয়ার পলিফারেশন হয় না, পিকেল সেল লেয়ারের সাথে কিছু কিছু কী হয়? স্ট্রাটাম গ্রানুলোসাম লেয়ারও পলিফারেশন হয়। কী পাওয়া যায়? স্ট্রাটাম গ্রানুলোসামও পাওয়া যায়। আর আমরা জানি স্ট্রাটাম গ্রানুলোসাম লেয়ারের মধ্যে কী থাকে? ক্যারাটোহাইলিন গ্রানিউল। আলটিমেটলি তারা কী করে? ক্যারাটিন রিলিজ করে। পরে দেখা যায় আলটিমেটলি স্টেম সেলের পলিফারেশনের মাধ্যমে আলটিমেটলি আমাদের এখানে কি হয়? একটা হোয়াইট একটা ডিসকালারেশন পেয়ে যায়। তার মানে কি? আপনার স্টেম সেল পলিফারেশনটা কেন হচ্ছে? থিননেস বা ডিস্ট্রাকশন যেটা হলো সেটা এগেইনস্টে প্রোটেকশন দেওয়ার জন্য। সো তখন তারা কি করে? পিকেল সেল লেয়ার তৈরি করে অথবা স্ট্রাটাম গ্রানুলোসাম তৈরি করে। সো পিকেল সেল লেয়ার এবং স্ট্রাটাম গ্রানুলোসাম যখন পলিফারেশন হয় তখন এই দুইটাকে একসাথে বলা হয় একান্তোসিস। কি বলা হবে? একান্তোসিস। তার মানে কি একান্তোসিস মানে কি? একান্তোসিস কথা অর্থ হচ্ছে পলিফারেশন অফ দ্য পিকেল সেল লেয়ার অর স্ট্রাটাম গ্রানুলোসাম অর বোথ। এর ফলে কি হচ্ছে? ওয়াল এপিথেলিয়ামের থিকনেসটা আবার আগের অবস্থা ব্যাক করতেছে। প্লাস ওয়াল এপিথেলিয়ামের মধ্যে কি ডিপোজিশন হচ্ছে? বেশি ক্যারাটিন ডিপোজিশন হচ্ছে। আর ক্যারাটিন ডিপোজিশন হওয়ার কারণে এই ঘটনাকে আবার বলা যেতে পারে হাইপার ক্যারাটোসিস। কি বলা হতে পারে? হাইপার ক্যারাটোসিস। এবার বলেন তাহলে আমাদের ব্যাকআপ হিসাবে স্টেম সেল কি ঘটনা ঘটাচ্ছে? স্টেম সেল যখন ব্যাকআপ দিতে চায়, আমাদের স্টেম সেল মিডিয়েটেড ব্যাকআপ আমরা কি পাচ্ছি? স্টেম সেল মিডিয়েটেড যদি আমরা ব্যাকআপ পাচ্ছি, আলাদা এক হচ্ছে আমাদের হাইপার ক্যারাটোসিস। ওকে, দুই আমরা পাচ্ছি হাইপার ক্যারাটোসিস পাচ্ছি। অপরদিকে আমরা কি পাচ্ছি? আমাদের সেলের পলিফারেশন হচ্ছে। কার? স্ট্রাটাম গ্রানুলোসাম এবং কি স্ট্রাটাম স্পাইনোসামের পলিফারেশন হচ্ছে। ফলে কি হচ্ছে? আমাদের এই দুটো কারণে আবার কি হচ্ছে? থিকনেস আইদার নর্মাল হচ্ছে অথবা আগের তুলনায় বেড়ে যাচ্ছে। বাট বাড়লে আলটিমেটলি কোন ধরনের কালার ধারণ করতেছে? হাইপার ক্যারাটোসিস হওয়ার কারণে আলটিমেটলি কী হচ্ছে? সেটা হোয়াইট কালার ধারণ করতেছে। আর এর কারণে যখন এই ধরনের ঘটনাটা আপনার স্টেম সেল আপনার ব্যাকআপ দিতে পারবে, এই ধরনের ব্যাকআপ দিতে পারবে, ফলে আপনার পেশেন্ট নিয়ে আসবে কী হবে? পেশেন্ট নিয়ে আসবে পেল পিঙ্ক কালারের ওরাল মিকোজা থেকে আপনার হোয়াইট কালারের ওরাল মিকোজা নিয়ে আসবে ফার্স্ট অফ অল। এবং সেক্ষেত্রে আপনার থিকনেসটা বেড়ে যায় অথবা থিকনেসটা নর্মাল থাকে বলে, যদিও তার মধ্যে একটা প্যাথোজেনেসিস ছিল, আলটিমেটলি পেশেন্ট কোনো রকম কী নিয়ে আসবে না? কোনো রকম সিমটম নিয়ে আসবে না। তো পেশেন্ট কী থাকবে? অ্যাসিমটোমেটিক। কারণ কি? তার হচ্ছে তার স্টেম সেল ওই ডিস্ট্রাকশন এগেইনস্টে প্রোটেকশন নিয়ে ফেলছে। সো পেশেন্টের যদিও আমরা দেখবো হোয়াইট লেশন, বাট আমরা কী পাবো না? কোনো রকম সিমটম পাবো না। কাইন্ড অফ এরকম দেখেন, এই জিকটাকে দেখলাম। সো দেখেন এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে আপনার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে আপনার কি একটা এই ধরনের হোয়াইট লেশন। সো এই ধরনের হোয়াইট লেশন ইজ দ্য টিপিক্যাল অফ লাইকেন প্লানাস, যেটাকে আমরা বলি স্ট্রায়া ভ্যারাইটি। এগুলো দেখতে মেঘের মতো বা জালের মতো, যেটাকে বলা হয় স্ট্রায়া। সো স্ট্রায়াগুলো কেন হচ্ছে? স্ট্রায়াগুলো হোয়াইট। কেন হোয়াইট? কারণ ওই যে হাইপার ক্যারাটোসিসের কারণে। সো এই হাইপার ক্যারাটোসিসের ফলে আলটিমেটলি তার কী হচ্ছে? তার ব্যাকআপ হচ্ছে। ব্যাকআপ হওয়ার কারণে আলটিমেটলি আগের মতো কিন্তু কী হবে না? বার্নিংটা হবে না এবং থিকনেসটা কমে যাবে না, উল্টা থিকনেসটা নর্মাল থাকলো অথবা আগের তুলনায় বেড়ে গেলো। ক্লিয়ার না? তার মানে এইভাবে পেশেন্ট কী হবে? যেহেতু আপনার থিকনেসটা কমতেছে না, উল্টা নর্মাল থাকতেছে অথবা বেড়ে যাচ্ছে, তখন পেশেন্ট কী হবে? অ্যাসিমটোমেটিক। সো এর কারণে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এই ধরনের হোয়াইট লেশন নিয়ে আসে, বাট কী হবে? পেশেন্ট থাকে কি? অ্যাসিমটোমেটিক। পেশেন্ট বলে যে না, আমার তো কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম হচ্ছে না, বাট আপনার কাছে মনে হচ্ছে কী ব্যাপার, এই ধরনের হোয়াইট স্ট্রায়া পাওয়া যাচ্ছে, বাট পেশেন্ট কেন অ্যাসিমটোমেটিক? বিকজ দিস রিজন যে আমাদের স্টেম সেল সেটাকে ব্যাকআপ দিয়ে ফেলতে পারতেছে। ক্লিয়ার? বাট তার কিন্তু এর আগে কি প্যাথোলজি হয়েছে মনে আছে তো? তার কিন্তু ভ্যাকুলার ডিজেনারেশন ছিল, লিউকোপ্যাকটিক ডিজেনারেশন ছিল, বাট এই মুহূর্তে স্টেম সেল সেটাকে ব্যাকআপ দিয়ে ফেলছে। এবার আসেন, বাট যদি ঘটনা এরকম হয় যে না, স্টেম সেল যদি ব্যাকআপ না দিতে পারে বা স্টেম সেল যদি পলিফারেট না করতে পারে, যদি আমাদের স্টেম সেল যতটুকু ব্যাকআপ দেওয়ার কথা, স্টেম সেলের ব্যাকআপের তুলনায় ব্যাকআপ কমে গেল, বাট ডিস্ট্রাকশনটা বেশি ছিল। ব্যাকআপের তুলনায় তার ডিস্ট্রাকশন বেশি ছিল। ফলে আলটিমেটলি কী হবে? ওয়াল এপিথেলিয়ামের যে থিকনেসটা যে আমাদের যে ওয়াল এপিথেলিয়ামের থিকনেসটা, আমি যদি আবার ওয়াল এপিথেলিয়াম এখানে দিই, সো দেখেন এই যে আমাদের ওয়াল এপিথেলিয়ামটা ছিল, ওর যে থিকনেসটা,
আলটিমেটলি কী হবে, ধরেন এখানে আপনার থিকনেসটা কমে গেলো, তো থিকনেসটা কমে গেলে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি ওদের এই জায়গাটা কী হবে, যেহেতু থিকনেসটা কমে গেছে ফাঁকা জায়গা ক্রিয়েট হলো, আলটিমেটলি পেশেন্ট কী নিয়ে আসবে, যে থিকনেসটা কমে গেলো, ওরাল এপিথেলিয়াম হয়ে গেলো থিন, সো আলটিমেটলি যা খাবে কোনো স্পাইসি ফুড বলেন, স্পাইসি ফুড অথবা ধরেন কোনো হট ফুড, ওকে, সো এগুলো খেলে আলটিমেটলি কী হবে, এই যে আন্ডারলাইন যে ব্লাড ভেসেলগুলো সেন্সিটিভ হবে এবং আলটিমেটলি পেশেন্ট কী নিয়ে আসবে, পেশেন্ট নিয়ে আসবে হচ্ছে আপনার বার্নিং সেন্সেশন। সে পেশেন্ট কি বলবে, তার ঝাল লাগে, যা কিছু খায় তার ঝাল লাগে। কখন সেটা হবে, যখন সেটা স্টেম সেল ব্যাকআপ দিতে পারবে না, আর যখন ব্যাকআপ দিতে পারে তখন কিছু কিছু হবে না, প্লাস তাহলে থিন হয়ে যাবে, প্লাস নর্মাল ওরাল এপিথেলিয়ামের কালারটা কি, নর্মাল ওরাল এপিথেলিয়ামের কালার হচ্ছে আপনার পেল পিঙ্ক। কি কালার, পেল পিঙ্ক। ওরাল এপিথেলিয়ামের কালার কি, পেল পিঙ্ক। কেন পেল পিঙ্ক, কারণ আন্ডারলাইনিং ব্লাড ভেসেলের কারণে এবং উপরে নিচের ব্লাড ভেসেল আর উপরে ওরাল এপিথেলিয়ামের থিকনেস যখন 4টা লেয়ারই ইনটেক থাকে তখন কালারটা কি হয়, আলটিমেটলি পেল পিঙ্ক হয়। বাট এবার কি 4টা লেয়ার ইনটেক আছে না, থিন হয়ে গেছে, ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে গেছে বলে আন্ডারলাইনিং যে ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড আছে, ব্লাডের কালারটা আরো মোর প্রমিনেন্ট হবে এবং আলটিমেটলি কি হবে, ওরাল এপিথেলিয়ামের কালারটা আগের মতো পেল পিঙ্ক না হয়ে কালারটা কি হবে, ওরাল এপিথেলিয়ামের কালারটা হয়ে যাবে হচ্ছে আপনার রেড। তার মানে কি পেশেন্ট এইবার আগের মতো হোয়াইট কমপ্লেন নিয়ে আসবে না, পেশেন্টের ওরাল এপিথেলিয়ামের কালারটা কি হয়ে যাবে, ওরাল এপিথেলিয়ামের কালার হয়ে যাবে রেড। তাহলে আমরা কি পাবো, রেড ওরাল এপিথেলিয়াম প্লাস কি পাবো, বার্নিং সেন্সেশন। সো দেখি একটা ছবি দেখি এই জায়গাটাতে, ডিরেক্টলি একটা ছবি দেখে ফেলি। সো দেখেন এই ছবিটা খেয়াল করেন, জাস্ট এই ছবিটা খেয়াল করেন। সো এই ধরনের পেশেন্ট যদি এই ধরনের কমপ্লেন নিয়ে আসে, দেখেন খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় খেয়াল করেন, জাস্ট এই জায়গাটায়, এই যে, সো দেখছেন এই জায়গাটাতে এই পেশেন্টেরও আপনার এই পেশেন্টটা হচ্ছে ডায়াগনস্টিক যে লাইকেন প্লাসের পেশেন্ট, বাট ওর বেলা দেখছেন আপনার কি মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে না যে ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে গেছে আর রেড মনে হচ্ছে না, কারণ কি এখানে ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে গেছে, থিন হয়ে গেছে, মানে ব্লাড ভেসেল কালার দেখা যাচ্ছে। তখন সেটাকে এবং পেশেন্ট কি নিয়ে আসবে, পেশেন্ট এসব কন্ডিশনে কি নিয়ে আসবে হচ্ছে বার্নিং। সো পেশেন্ট কমপ্লেন করতেছিল বার্নিং ডিউ টু থিননেস প্লাস কালারটা কি হচ্ছে, আমরা রেড কালার ডিসকালারেশন পাচ্ছি। ক্লিয়ার, ওকে। তার মানে কি আমরা শুরুতে একটা বলছিলাম যে লাইকেন প্লাস হোয়াইট, ব্যাপারটা তা না, লাইকেন প্লাসে সবসময় যে লাইকেন প্লাস হোয়াইট হবে ব্যাপারটা তা না, রেডও হতে পারে যখন থিকনেসটা কমে যায়, থিন হয়ে যায়। লাইকেন প্লাস সবসময় যে বার্নিং মাউথ নিয়ে আসবে ব্যাপারটা তা না, অ্যাসিম্পটোমেটিক হতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় অ্যাসিম্পটোমেটিক কেসই বেশি পাওয়া যায়, বা প্লাস সিমটোমেটিক হতে পারে। সিমটোমেটিক হলে সেটা কি বার্নিং হতে পারে, কখন হতে পারে, যখন থিকনেসটা কমে যাবে। ক্লিয়ার, হোপফুলি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, ওকে ঠিক আছে। এবার আসি, যদি আমরা আরেকটু ডিটেইল একটু পড়তে চাই সেক্ষেত্রে আমাদের কি বলা উচিত, ওকে ঠিক আছে। সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে ওরাল এপিথেলিয়ামের থিকনেস, আমরা ওরাল এপিথেলিয়ামের থিননেস, হ্যাঁ ওকে। সো আমরা এভাবে চিন্তা করে যে আমাদের লাইকেন প্লাসের যে হ্যাঁ আপনার যদি ডিস্ট্রাকশন হয় এবং যে ডিস্ট্রাকশন যদি না হয়, মানে ডিস্ট্রাকশনের সাথে ব্যাকআপ যদি বেড়ে যায়, ডিস্ট্রাকশন যদি কমে যায়, কোনো রকম সিমটম পাবো না। আর যদি আপনার ব্যাকআপ কমে যায়, ডিস্ট্রাকশন বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা সিমটম পাবো, ওকে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কথাবার্তা, এই পর্যন্ত বেসিক কথাবার্তা। এবার আসি তাহলে আমাদের লাইকেন প্লাসের টাইপসগুলো কয় রকম হতে পারে, টাইপস। সো লাইকেন প্লাসের টাইপস হতে পারে মেইনলি 2 রকম। সেটা কেমন আসেন তাহলে আমরা আবার ছবিটাতে ডিসক্রাইব করি, ওকে। এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য, ওকে আসি ছবি দিয়ে ডিসকাস করি। সো ঘটনা যদি এমন হয় যে না আপনার ডিস্ট্রাকশন আপনার প্রথমে ডিস্ট্রাকশন ছিল, পরবর্তীতে সেটা ব্যাকআপ হয়ে গেছে কি দিয়ে, হাইপার ক্যারাটোসিস হয়ে, ওকে হাইপার ক্যারাটোসিস হয়ে। সো কোনো সমস্যা হলো না। বাট ব্যাপারটা যদি এরকম হয় যে না আপনার ব্যাকআপ হয় না, বরঞ্চ এতটাই ডিস্ট্রাকশন হয়ে গেছে এবং আন্ডারলাইনিং কালারটা আগের মতো পেল পিঙ্ক না হয়ে কি হয়ে গেছে, রেড। সো পেশেন্ট কি নিয়ে আসে, আপনার একটা রেড জিঞ্জিভা বলতেছি, রেড ডিসকালারেশন অফ দ্য মিকাস মেমব্রেন, ওকে। সো প্লাস খেয়াল করেন আমি প্রথমেই বলে রাখছিলাম যে আপনার এখানে কার এগেনিস্টে কাজ করে, বেজাল সেল লেয়ার এগেনিস্টে কাজ করে। এবার আসেন বেজাল সেল লেয়ার কি ধরনের বন্ডেজ দিয়ে নিজেদের মধ্যে অ্যাটাচড, একটা বেজাল সেল আরেকটা বেজাল সেলের সাথে যে ধরনের অ্যাটাচ দিয়ে অ্যাটাচমেন্ট, সেটা কি বলা হয়, ডেজমোজোমাল জাংশন, কি বলা হয়, ডেজমোজোমাল। বাট একটা বেজাল সেল আন্ডারলাইনিং বেজোমের সাথে কি দিয়ে অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে হেমিডেজমোজোমাল বন্ডেজ। সো যখন আপনার বেজাল সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, আলটিমেটলি বন্ডেজগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, ফলে আলটিমেটলি কি হয়, আপনার ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। সো ফাঁকা জায়গাটা ক্রিয়েট হয় কোন পর্যন্ত, আপনার বা ডিস্ট্রাকশন হয় কোন পর্যন্ত, অ্যালং দ্য বেজল মেমব্রেন। সো বাই ডেফিনেশন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আলসারেশন এবং ইরেশন, এটা জানেন কি না? আবার বলতেছি, আলসারেশন এবং ইরেশনের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সো যদি কোনো কারণে আপনার ডিস্ট্রাকশন বেজল মেমব্রেনের উপরে থাকে, মানে কি ডিস্ট্রাকশন হচ্ছে যদি আপনার পার্শিয়াল ইপিথেলিয়াল ডিস্ট্রাকশন হয়, পার্শিয়াল এপিথেলিয়াল ডিস্ট্রাকশন যদি হয়, তখন সেটাকে বলা হবে ইরোশন।
বাট ডিস্ট্রাকশনটা যদি আপনার কমপ্লিটলি হয় ইনক্লুডিং বেজল মেমব্রেন, কমপ্লিটলি যদি ইপিথেলিয়াল ডিস্ট্রাকশন হয় তখন সেটাকে বলা হবে আলসারেশন, তখন সেটাকে কি বলা হবে আলসারেশন। ওকে, এবার আসেন। সো লাইকেন প্লানাসে যেহেতু আমাদের প্যাথোলজিটা হয় বেজাল সেল লেয়ারে, তার মানে কি বেজাল সেল লেয়ার যখন ডিস্ট্রাকশন হবে আলটিমেটলি ডিস্ট্রাকশনটা শুধুমাত্র কি বেজাল সেল লেয়ারে থাকবে ব্যাপারটা তা না, ডিস্ট্রাকশনটা চলে যাবে বেজল মেমব্রেনকে ইনক্লুড করবে। আর এর কারণে লাইকেন প্লানাসে আমরা যখন এটা আমরা ডিস্ট্রাকশনটাকে ব্যাকআপ দিতে পারি না তখন আলটিমেটলি কি ডেভেলপ করে, আলসারেশন ডেভেলপ করে। সো ওভাবে চিন্তা করে আমরা লাইকেন প্লানাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন ইরোসিভ লাইকেন প্লানাস, নন ইরোসিভ লাইকেন প্লানাস, অ্যান্ড হচ্ছে ইরোসিভ লাইকেন প্লানাস। কোনটা কি? ইরোসিভ লাইকেন প্লানাস বুঝতেই পারতেছেন, যখন আমাদের ওরাল ইপিথেলিয়ামটা আপনার থিন হয়ে যাবে, থিন হয়ে গেলে সেটাকে বলা হয় অ্যাট্রোপিক ভ্যারাইটি, অ্যাট্রোপিক ভ্যারাইটি অর ইরোসিভ ভ্যারাইটি। থিন হয়ে গেল বাট আপ টু বেজল মেমব্রেনকে ক্রস করে নাই, অ্যাট্রোপিক আর ইরোসিভ ভ্যারাইটি। বাট থিনটা এতটাই হয়ে গেল যে বেজল মেমব্রেনকে ক্রস করে ফেললো, সেটাকে বলা হবে আলসারেটিভ ভ্যারাইটি, আলসারেটিভ ভ্যারাইটি। প্লাস সে এমন যদি হলো যে না ডিস্ট্রাকশন হয়ে আলটিমেটলি মাঝখানে ফাঁকা জায়গা ক্রিয়েট হলো, ফাঁকা জায়গার মধ্যে সারাউন্ডিং থেকে ফ্লুইডও চলে আসলো। আর যখন এই ধরনের সারাউন্ডিং থেকে ফ্লুইড চলে আসে তখন সেটাকে বলা হয় বুলা। পেশেন্ট কি নিয়ে আসবে? বুলা বা ফোসকা নিয়ে আসবে, ব্লিস্টার নিয়ে আসবে, আর সেটাকে বলা হবে আপনার বুলাস ভ্যারাইটি। তার মানে কি আপনার ইরোসিভ লাইকেন প্লানাসের ভ্যারাইটি তিন রকম, একটা হচ্ছে অ্যাট্রোপিক, আলসারেটিভ, আর একটা হচ্ছে বুলাস ভ্যারাইটি। এবার আসেন নন ইরোসিভ। নন ইরোসিভ কথার অর্থ হচ্ছে যে ক্ষেত্রে আপনার ব্যাকআপ দিয়ে আগের অবস্থায় ব্যাক করা সম্ভব এবং এইসব ক্ষেত্রে পেশেন্ট কি থাকে, অ্যাসিমটোমেটিক থাকে, অ্যাসিমটোমেটিক। তো এদের বেলা আমরা কয় ধরনের ভেরিয়েশন পাই? হ্যাঁ, মোস্ট কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ট্রায়া ভ্যারাইটি, স্ট্রায়া ভ্যারাইটি, যেটা আপনি দেখলেন এই যে এগুলোকে বলা হয় স্ট্রায়া ভ্যারাইটি। কই এই যে এটাকে বলা হবে স্ট্রায়া ভ্যারাইটি, স্ট্রায়া দেখা যাচ্ছে, দেখেন স্ট্রায়া দেখা যাচ্ছে। সো দিস ইজ হট টাইম ভ্যারাইটি, স্ট্রায়া ভ্যারাইটি। ওকে, স্ট্রায়া। তাহলে এক নম্বর ভ্যারাইটি কি? স্ট্রায়া ভ্যারাইটি, যে ক্ষেত্রে আপনার হাইপারকার্ডোসিস হচ্ছে এবং আলটিমেটলি ব্যাকআপ হচ্ছে এবং কোনো রকম বানি থাকতেছে না, স্ট্রায়া ভ্যারাইটি এক। দুই নম্বর, অনেক সময় দেখা যায় স্ট্রায়া হচ্ছে মানে ডিসকালারেশন হচ্ছে প্লাস ওটা সারাউন্ডিং এরিয়া থেকে ইলিভেটেড। আমরা জানি ডিসকালারেশন, কালার চেঞ্জ অ্যান্ড ইলিভেশন লেস দেন 0.5 সেন্টিমিটার, ইলিভেশন লেস দেন 0.5 সেন্টিমিটার, এই ধরনের যদি ঘটনা ঘটে সেটাকে বলা হয় প্যাপিউল। কি বলা হয়? প্যাপিউল। সো কোনো জায়গায় যদি কালার চেঞ্জ হয় প্লাস যদি কালার চেঞ্জ হওয়ার পর যদি ইলিভেশন হয়, কালার চেঞ্জ উইথ ইলিভেশন উইচ ইজ লেস দেন 0.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে প্যাপিউল। সো এই ধরনের কালার চেঞ্জ যদি আপনার হোয়াইট কালার চেঞ্জ হয় এবং হচ্ছে সারাউন্ডিং এরিয়া থেকে ইলিভেটেড হয় বাট লেস দেন 0.5 সেন্টিমিটার, তখন ওই ধরনের লাইকেন প্লানাসকে বলা হয় প্যাপুলার ভ্যারাইটি। কি বলা হয়? প্যাপুলার ভ্যারাইটি। মানে কি সেক্ষেত্রে প্যাপিউল তৈরি হবে সারাউন্ডিং এরিয়া থেকে ইলিভেটেড। আর যেহেতু সারাউন্ডিং এরিয়া থেকে ইলিভেটেড আপনি পালপেট করতে পারবেন, ফিল করতে পারবেন যে হ্যাঁ ওখানে খসখসে মনে হচ্ছে। সো সেটাকে আমরা কি বলবো? প্যাপুলার ভ্যারাইটি অফ দ্য লাইকেন প্লানাস। ক্লিয়ার? ওকে। অনেক সময় প্যাপিউলটা অনেক সময় দেখা যায় না এটা সাইজে 0.5 সেন্টিমিটার তুলনায় বড়, আর যখন যেটা আপনার কালার চেঞ্জ অ্যান্ড ইলিভেশন ইজ মোর দেন 0.5 সেন্টিমিটার সেটাকে বলা হয় প্লাগ ভ্যারাইটি। কি বলা হবে? প্লাগ ভ্যারাইটি, প্লাগ। সো অ্যাগেন ভ্যারাইটি যেটার নাম বলা হয় সেটা হচ্ছে প্লাগ ভ্যারাইটি অফ লাইকেন প্লানাস। তাহলে স্ট্রায়া ভ্যারাইটি, প্যাপুলার ভ্যারাইটি, প্লাগ ভ্যারাইটি অফ লাইকেন প্লানাস। সো আমরা তিনটা ভ্যারাইটি পেয়ে গেলাম। ওকে, সো এই তিনটা হচ্ছে আমাদের মোস্ট কমন ভ্যারাইটি, এই যে তিনটা মোস্ট কমনলি পাওয়া যায়। সো স্বাভাবিকভাবে স্ট্রায়া এবং প্যাপুলার এই দুইটাই পাওয়া যায় বাকাল মিকোজাতে, বাট প্লাগ ভ্যারাইটিটা মেইনলি পাওয়া যায় হচ্ছে আপনার টাঙে। ওকে, সো এভাবে আমরা লাইকেন প্লানাসকে দুই ভাগে ভাগ করতে পারি, নন ইরোসিভ লাইকেন প্লানাস যেগুলো অ্যাসিমটোমেটিক, আর ইরোসিভ লাইকেন প্লানাস যেখানে ডেফিনেটলি সিমটম থাকতে পারে, যেটা আবার তিন রকম, অ্যাট্রোপিক অর ইরোসিভ। মানে অ্যাট্রোপিক ইজ দ্য বেস্ট টার্ম, অ্যাট্রোপি হয়ে যায় অথবা আলসারেশন হয়ে যাচ্ছে, আলসারেটিভ অর বুলাস, যখন বুলা ফর্মেশন হবে। ক্লিয়ার? সো দিস আর দ্য ভেরিয়েশন অফ লাইকেন প্লানাস। ওকে, এবার আসি লাস্ট থিং, মোস্ট কমনলি পরীক্ষাতে যেটা আসে হিস্টোপ্যাথোলজি অফ দ্য লাইকেন প্লানাস, যেটা আপনি অলরেডি পড়ে ফেলছেন। তাহলে হিস্টোপ্যাথোলজি অফ দ্য লাইকেন প্লানাস কি অলরেডি আপনি বুঝে গেলেন, যেখানে আপনার কি হচ্ছে আপনার যেখানে আপনার দেখলেন যে আপনার বেজাল সেল লেয়ারে আপনার পড়ে ফেললাম, বা যে বেজাল সেল লেয়ারে কি হচ্ছে আপনার অ্যাপোপ্টোসিস হচ্ছে। কি হচ্ছে? বেজাল সেল লেয়ারের আপনার অ্যাপোপ্টোসিস হচ্ছে। আর এই বেজাল সেল লেয়ারের যে অ্যাপোপ্টোসিস হওয়ার কারণে, যেহেতু বেজাল সেল লেয়ারে অ্যাপোপ্টোসিস হচ্ছে, বেজাল সেল লেয়ারে অ্যাপোপ্টোসিস হওয়ার কারণে আলটিমেটলি এটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সো এই যে ডিস্ট্রাকশনটা হলো, এই আপনার বেজাল সেল লেয়ারে ডিস্ট্রাকশন হলো, সেই অনুযায়ী আমরা হিস্টোপ্যাথোলজিগুলো আমরা কী পাবো? সো হোয়াট আর দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার? সো হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার হচ্ছে এক নম্বর হচ্ছে হাইপারক্যারাটোসিস। কেন হয় একটু আগে দেখলেন, যেহেতু স্টেম সেলের পলিফারেশন। দুই, ইনস্টেম পলিফারেশন হুইচ ইজ কনভার্টেড ইন্টু স্টেম সেল, নাও কনভার্টেড ইন্টু কি পিকাল সেল লেয়ার অ্যান্ড কি স্ট্রাটাম গ্রানুলোসাম। দুই নম্বর হচ্ছে আপনার অ্যাপোপ্টোসিস অফ বেজাল সেল, দুই নম্বর ফিচার পাওয়া যাবে। তিন নম্বর খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন
এখানে ডিস্ট্রাকশনের জন্য মেইনলি রেসপন্সিবল কে? ডিস্ট্রাকশনের জন্য মেইনলি রেসপন্সিবল হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, টি লিম্ফোসাইটগুলো আসে হচ্ছে ব্লাড ভেসেল থেকে। আর এর কারণে ধরেন এটা হচ্ছে আপনার টি লিম্ফোসাইট, ধরেন এটা হচ্ছে একটা টি লিম্ফোসাইট। সো এই টি লিম্ফোসাইটগুলো পরবর্তীতে ব্লাড ভেসেল থেকে আলটিমেটলি যায় কোথায়? যায় হচ্ছে আপনার ডিস্ট্রাকশন করার জন্য যায় হচ্ছে বেজল মেমব্রেনের দিকে। সো বেজল মেমব্রেনের দিকে যে ওরা বেজল মেমব্রেনকে ডিস্ট্রাকশন করে, আলটিমেটলি দেখা যাবে যে এই বেজল মেমব্রেনের দিকে, বেজল মেমব্রেনের জায়গাটাকে বলা হয় যে বেজল মেমব্রেনের দিকে দেখা যাবে যে কম্প্যাক্ট একটা ব্যান্ড লাইক ইনফিল্ট্রেশন হচ্ছে। কম্প্যাক্ট ব্যান্ড লাইক ইনফিল্ট্রেশন হচ্ছে কার? টি লিম্ফোসাইটের একটা ব্যান্ড হচ্ছে। টি লিম্ফোসাইট চলে আসার কারণে একটা ব্যান্ড লাইক একটা কি হচ্ছে? ইনফিল্ট্রেশন হচ্ছে এখানে টি লিম্ফোসাইটের। এর ফলে কি হচ্ছে? বেজল মেমব্রেনের ডিস্ট্রাকশন হচ্ছে, আর সেটাকে বলা হবে কম্প্যাক্ট ব্যান্ড লাইক লিম্ফোপ্লাজমোসাইটিক ইনফিল্ট্রেশন অ্যালং দ্য ইপিথিলিয়াম বা ইপিথিলিয়াল কানেকটিভ টিস্যু ইন্টারফেস। দেখেন এটা ইপিথিলিয়াল আর এটা হচ্ছে কানেকটিভ টিস্যু ইন্টারফেস। তাহলে কি বললাম? তাহলে হবে হচ্ছে, তাহলে আমরা কি পেলাম? কম্প্যাক্ট ব্যান্ড লাইক ইনফিল্ট্রেশন কার? টি লিম্ফোসাইটের। কেমন? কোথায়? সেটা হচ্ছে ইপিথিলিয়াল অ্যান্ড কানেকটিভ টিস্যু ইন্টারফেসে, তাই না? এই যে আপনার ইপিথিলিয়াল এবং কানেকটিভ টিস্যু ইন্টারফেস। সো দিস থ্রি আর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। আর 4 নম্বর ফিচারের নাম হচ্ছে CD8 টি লিম্ফোসাইট হচ্ছে আমরা প্রিডোমিনেন্ট থাকবে। সো দিস আর দ্য বেসিক ফিচার অফ হিস্টোপ্যাথোলজি অফ লাইকেন প্লানাস। এবার আসি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লাইকেন প্লানাসে ডায়াগনোস করার জন্য কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে। সো ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো কি কি সেটা আমরা এখন দেখবো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখেন, সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওনারা যে ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে সেটা বেশ কয়েকবার মডিফাইড হয়েছে। সো এখন আমরা যেটা আলোচনা করতে সেটা হচ্ছে মডিফাইড ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া রিগার্ডিং টু ওরাল লাইকেন প্লানাস। এটা 2003 সালে দেওয়া হয়েছে। ওকে, সো ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া কি পাবেন? সো প্রেজেন্স অফ বায়োল্যাটারাল, এই ধরনের হোয়াইটটা পাওয়া যায় বায়োল্যাটারাল, মোরললেস সিমটোমেটিক লেশন, যে যা বললাম বায়োল্যাটারাল পাওয়া যাবে, নট ইউনিল্যাটারাল। প্রেজেন্স অফ ল্যাটিস লাইক অর যে স্ট্রায়া লাইক রেজড গ্রে হোয়াইট লেস রেটিকুলার প্যাটার্ন, যেটা দেখলাম স্ট্রায়া ভ্যারাইটি, অ্যানাদার নেম হচ্ছে রেটিকুলার ভ্যারাইটি। And erosive, atrophic, bullous and plaque lesion are accepted only as subtype। মানে মেইনলি হচ্ছে স্ট্রায়া ভ্যারাইটি, কারণ মেইনলি 80% কেসে ওইটাই পাওয়া যায়, বাকিগুলো কি বলা হয়? সাবটাইপ বলা হয়। সো ক্লিনিক্যালি আপনার এই 3টা জিনিসই পাবেন। এবার আসেন হিস্টোপ্যাথোলজিক্যালি কি বলা যাবে? হিস্টোপ্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া। সো প্রেজেন্স অফ ওয়েল ডিফাইন্ড ব্যান্ড লাইক সেলুলার ইনফিল্ট্রেশন কার? সুপারফিশিয়াল পার্ট অফ দ্য কানেকটিভ টিস্যু অ্যান্ড কনসিস্ট অফ দ্য লিম্ফোসাইট, ওই যে একটু আগে দেখলাম। ওকে, ওই কথাটা। অ্যান্ড সাইন্স অফ দ্য লিকুইফেক্টিভ ডিজেনারেশন অফ দ্য বেসাল সেল লেয়ার, দেখলেন বলছি আপনার অলরেডি বেসাল সেল লেয়ার অ্যাপোপ্টোসিস হচ্ছে, সেটা কি বলা হয়? লিকুইফেক্টিভ ডিজেনারেশন, ভ্যাকুলার ডিজেনারেশন। অ্যান্ড 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা ডিফারেন্সিয়েট করবো যে হ্যাঁ এটা ম্যালিগনেন্সি না, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইপিথেলিয়াল ডিসপ্লাসিয়া। সো এই 3টা হিস্টোপ্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া থাকলেই সেটাকে আমরা কি নামে ডাকবো? দিস ইজ দ্য ডেফিনিট ডায়াগনোসিস অফ কি? লাইকেন প্লানাস। সো এভাবে আমরা হোপফুলি আমরা বুঝে ফেললাম আশা করি যে লাইকেন প্লানাসের প্যাথোলজি কি, প্যাথোজেনেসিস কি, এবং এই প্যাথোজেনেসিসের কারণে লাইকেন প্লানাস কি ফিচার নিয়ে আসে, কেনই বা লাইকেন প্লানাস এমন দেখতে। ওকে, সো হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। সো এখানে দেখেন আমরা একসাথে অনেকগুলো লাইকেন প্লানাসের ছবি, বিভিন্ন প্যাটার্নের ছবি দিয়ে এঁকেছি। সো একটু জাস্ট খেয়াল করেন। সো দেখেন এখানে স্ট্রায়া ভ্যারাইটি দেখা যাচ্ছে। সো এটাকে আমরা বলবো আপনার কি টাঙের মধ্যে হচ্ছে সো প্লাক ভ্যারাইটি, দেখতে প্লাকের মতো, সাইজে মোর দেন 0.5 সেন্টিমিটার। সো এই যে প্লাক। সো প্লাক ভ্যারাইটিটা অনেক সময় আমরা কনফিউজ করে ফেলি কার সাথে? লিউকোপ্লাকিয়ার সাথে, লিউকোপ্লাকিয়া। বাট লিউকোপ্লাকিয়াকে হিস্টোপ্যাথোলজি করলে ওই যে হিস্টোপ্যাথোলজি ক্রাইটেরিয়া বললাম লাইকেন প্লানাসের, ওগুলো পাওয়া যাবে না। সো আমরা ডিফারেন্সিয়েট করবো যে হ্যাঁ এটা লিউকোপ্লাকিয়া না, রেদার দেন লাইকেন প্লানাস। ওকে, সো এটা হচ্ছে আপনার এগেইন স্ট্রায়া ভ্যারাইটি মোস্ট কমন। সো দেখেন এই ছবিটা খেয়াল করেন, এখানে দেখেন একটা অংশ লাল, সো এটা কি? ইরোসিভ ভ্যারাইটি অর কি? অ্যাট্রোপিক ভ্যারাইটি। আর এই যে স্ট্রায়া, তার মানে কি? স্ট্রায়া ভ্যারাইটি। সো বেশিরভাগ সময় দেখা যায় স্ট্রায়া ভ্যারাইটির আশেপাশে বা ইরোসিভ ভ্যারাইটি অর অ্যাট্রোপিক ভ্যারাইটি অর আলসারেটিভ ভ্যারাইটির চারপাশে আপনার কি থাকে? স্ট্রায়া ভ্যারাইটি থাকে। সো দেখেন এখানেও দেখেন আপনার স্ট্রায়া ভ্যারাইটিও আছে, আবার কি আলসারেশনও আছে। অনেক সময় লাইকেন প্লানাস জিঞ্জিভাতে পাওয়া যায়, আর যখন জিঞ্জিভাতে লাইকেন প্লানাস পাওয়া যায় সেটাকে বলা হয় ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস। সো ডিসকোমেটিক জিঞ্জিভাইটিস, সেক্ষেত্রে পেশেন্ট নিয়ে আসে বার্নিং জিঞ্জিভা। সো ডিসকোমেটিক জিঞ্জিভাইটিস শুধুমাত্র লাইকেন প্লানাস পাওয়া যায় ব্যাপারটা তা না, লাইকেন প্লানাস ছাড়াও পাওয়া যায় হচ্ছে পেমফিগাস ভালগারিস এন্ড মিকাস মেমন পেমফিগয়েডে। সো দিস আর দ্য ডিসকোমেটিক জিঞ্জিভাইটিস থাকলেই যে আমরা লাইকেন প্লানাস বলবো ব্যাপারটা তা না, আমাদের অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিফারেন্সিয়েট কীভাবে করবো? যেটা লাইকেন প্লানাসের জন্য হচ্ছে, পেমফিগাস ভালগারিসের জন্য হচ্ছে, নাকি মিকাস পেমফিগয়েডের জন্য হচ্ছে। এজন্য আমরা একটা টেস্ট করি, সেটা বলা হয় ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স, DIF। এটা কি? হ্যাঁ, ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্সে আমরা দেখি যে আমাদের বেজল মেমব্রেন এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে নাকি ফিব্রিনয়েড ম্যাটেরিয়াল ডিপোজিশন হচ্ছে। খেয়াল করেন,
সো এটা হচ্ছে আমাদের একটা ইমিউনোফ্লুরেসেন্সের ছবি। সো ইমিউনোফ্লুরেসেন্স করে আমরা এই দেখেন বেজল মেমব্রেন। সো বেজল মেমব্রেন এগেনিস্টে যদি আমাদের ফাইব্রিনোজেন ডিপোজিশন হয়, ধরেন ডিপোজিশন হচ্ছে কি ফাইব্রিনোজেন, তখন বলবো যে এটা আপনার ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স হচ্ছে পজিটিভ, আর ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স পজিটিভ পাওয়া যাবে লাইকেন প্লাসের বেলায়। বাট ইন কেস অফ পেম্পিকাস ভালগারিস আর মিকোসমিয়াম পেম্পিকটের বেলায় দেখা যাবে যে এই বেজল মেমব্রেন এগেনিস্টে অথবা ইন্ট্রাএপিথেলিয়ালি তৈরি হবে ইমিউনোগ্লোবিন জি পাওয়া যাবে। ইমিউনোগ্লোবিন জি ডিপোজিশন হবে কার এগেনিস্টে, আদার বেজল মেমব্রেন এগেনিস্টে অথবা কি ইন্ট্রাএপিথেলিয়ালি। সো যখন এটা পাওয়া যাবে তখন আমরা সেটা তার লাইকেন প্লাস না বলে আমরা কি বলবো, আদার পেম্পিকাস ভালগারিস যদি ইন্ট্রাএপিথেলিয়ালি ডিপোজিশন হয়, আর যদি সাবএপিথেলিয়ালি অর অ্যালং দ্য বেজল মেমব্রেন যে ডিপোজিশন হয় সেটা আমরা কি বলবো, মিকাস মেমব্রেন পেম্পিকট। আর এভাবে আমরা ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স টেস্টের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে হ্যাঁ এটা লাইকেন প্লাস পেম্পিকাস ভালগারিস অর মিকাস মেমব্রেন পেম্পিকট। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো এই ধরনের আমরা ওরাল প্যাথোলজি এবং ক্লিনিক্যাল সব কিছু ডিসকাস করার জন্য আমরা আমাদের প্ল্যান, আমার পিওর বেসিক এবং আমার একটা প্ল্যান হচ্ছে ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ব্যাচ করা। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমরা এই ব্যাচে ঠিক এরকম ক্লিনিক্যাল প্র্যাকটিস লাইফে যেসব ডিজিজগুলো আসে সেগুলো আমরা ডিজিজ আলোচনা করব। আমরা এর পরে পার্টটাতে আমরা আলোচনা করবো লাইকেন প্লাসের ট্রিটমেন্ট নিয়ে। সো এভাবে আমরা আমাদের টোটাল প্ল্যান প্র্যাকটিস লাইফে যেসব কিছু দরকার হয়, যেমন মোস্ট কমনলি আমরা কিছু টপিকস ঠিক করেছি, এই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করার প্ল্যান আমাদের কাইন্ড অফ কী কী, যেমন ধরেন আমরা যেসব প্রবলেম ফেস করি লাইক বায়োলেটার ইনফ্যালভুলার নার্ভ ব্লক দেওয়া যায় কিনা, লোকাল অ্যানেস্থেসিয়ার ডোজটাই কেমন, এক্সট্রাকশনের সময় কী কী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, পিরিয়ডাইটিসের ট্রিটমেন্ট প্ল্যান কি, স্কেলিং কি, ডেন্টাল পেইনের বেলা কী কী পেইন কিলার দেওয়া হয়, প্রেগনেন্ট ওমেন্টে কী ড্রাগ, এই ধরনের টপিকসগুলো নিয়ে আমরা ইন ফিউচার খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছি পিওর বেসিক ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ব্যাচ, যে ব্যাচের মাধ্যমে আপনারা পিওর বেসিক ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ব্যাচের মাধ্যমে আপনারা পাবেন এই ধরনের আপনার ক্লিনিক্যাল লাইফে যেসব ধরনের পেশেন্ট পান এবং ওই পেশেন্টগুলোর ট্রিটমেন্ট প্ল্যান কেমন হওয়া উচিত এবং বুঝে আমরা যাতে ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারি সে তার সবটা আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। সো থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাকো। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। যদি এরপর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জানানোর থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর কেমন লাগলো সেটাও জানাতে পারেন। থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।